বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। আমার রচিত কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং বইটি বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এমবিএ ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং তাত্ত্বিক বিষয়। আজকে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর চ্যাপ্টার 5 এর ক্লাস 3 এই লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে ফরম্যাটটা আপনাদের দেখাচ্ছি বা যে গাণিতিক সমস্যাটা বিশ্লেষণ করব, আশা করব যে আপনারা আমার সাথে এই ক্লাসে যুক্ত থাকবেন এবং খাতা কলম নিয়ে বসবেন এবং আমার এই ক্লাস চলাকালীন অবস্থায় আপনারা গাণিতিক সমস্যাটা হাতে কলমে করবেন। তাহলে আপনাদের সমস্যাগুলো দ্রুত সলভ হবে এবং খুব সহজে শেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন। আজকে ফরম্যাট 3 এর নাম দিয়েছি ফিফো। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, অর্থাৎ কোন একটা প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন জায়গা থেকে পণ্য পারচেস করে একটা গোডাউনে আমরা জমা রাখি। গোডাউনে যখন পণ্যটা আমরা জমা রাখি তখন একটা সিস্টেম মেইনটেইন করে জমা রাখা হয়, অর্থাৎ ওই পণ্যের সাথে পণ্যের মূল্য এবং কতগুলো ইউনিট ক্রয় করা হয়েছে, কত তারিখে ক্রয় করা হয়েছে, এরকম বিস্তারিত বিবরণ বিন কার্ডের মতো একটা কাগজে লিখে আমরা পণ্যগুলো মানে সারিবদ্ধ করে গোডাউনে জমা রাখি। এবং এই পণ্যগুলো যখন আস্তে আস্তে ক্রয় করতে করতে একসময় অনেক পণ্য হয়ে যায়, তখন এই পণ্যগুলো যখন বিক্রয়ের চিন্তা করা হয় তখন বিক্রয়ের সময় আমরা কোন প্রসেসে বিক্রয়টা সম্পন্ন করব। যদি প্রশ্নে বলা থাকে ফিফো মেথড, অর্থাৎ যে পণ্যটা আমরা প্রথমে গোডাউনে ক্রয় করে রাখছিলাম, তাহলে গোডাউন থেকে সেই পণ্যটা আমরা আগে বিক্রি করব। আমি আবারও রিমাইন্ড করছি, যে পণ্যটা গোডাউনে আমরা আগে জমা করেছিলাম ক্রয় করে, ওই পণ্যটা আমরা গোডাউন থেকে আগে বিক্রি করব। তবে এক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, আমরা যে মূল্যে পণ্যটা গোডাউনে জমা করছিলাম বিক্রয়ের সময় সেই মূল্যটাই গ্রহণযোগ্য হয়। অনেক সময় প্রশ্নে বিক্রয়ের একটা আলাদা করে মূল্য দেওয়া থাকে, সেই বিক্রয় মূল্যের বেশিরভাগ কোনো কাজ থাকে না। আচ্ছা, তো আজকে আমি আমার টেক্সট বইয়ের থেকে প্রবলেম বি পার্টের প্রবলেম B12 এই গাণিতিক সমস্যাটা আপনাদের সামনে ডিসকাস করছি। আপনারা এই অঙ্কটা ভালো করে বুঝলে এই নিয়মের মতো যতগুলো ফিফো মেথড অঙ্ক আছে ইনশাআল্লাহ সবগুলোই পারবেন। চলুন আমরা প্রশ্নটা দেখি। মোহন লিমিটেড হ্যাজ ফলোইং পারচেস এন্ড সেলস। এখানে মোহন লিমিটেডের পারচেস এবং সেলস এর কিছু তথ্য দেওয়া আছে। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে অর্থাৎ 5 মাসের তথ্য দেওয়া আছে। আমাদের জানুয়ারি মাসে পারচেস করা হয়েছে 500 ইউনিট 10 টাকা রেটে। ফেব্রুয়ারি মাসে পারচেস করা হয়েছে 350 ইউনিট 3 টাকা রেটে। মার্চ মাসে সেলস করা হয়েছে 750 ইউনিট 9 টাকা দরে। এপ্রিল মাসে পারচেস করা হয়েছে 150 ইউনিট 6 টাকা দরে। মে মাসে সেলস করা হয়েছে 200 ইউনিট 9 টাকা দরে। এই আমাদের ছোট্ট একটি প্রশ্ন। প্রশ্নে করণীয় হচ্ছে রিকোয়ার্ড ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম এন্ড ট্যাক্স পেয়েবল আন্ডার ফিফো মেথড, অর্থাৎ ফিফো মেথড সম্পন্ন মাধ্যমে আপনাদেরকে ট্যাক্সেবল ইনকাম এবং ট্যাক্স পেয়েবল বের করতে বলছে। তা আমি প্রশ্নটা সামনে আরেকবার বলছি। আমাদের এখানে 5 মাসের তথ্য দেওয়া আছে, যেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল এই 3 মাসে পারচেস করা হয়েছে, আর মার্চ এবং মে এই 2 মাসে বিক্রয় সংগৃহীত হয়েছে। আর এই সমস্ত করণীয় কাজটা করতে বলছে ফিফো মেথডে। আমি আপনাদের এই নিয়মটা বোঝার সুবিধার্থে আরেকবার বলতেছি, সেটা হচ্ছে আপনারা মনে রাখবেন যে একটা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে পণ্য পারচেস করতে পারে। পারচেস করে পণ্যগুলো যখন গোডাউনে রাখা হয় তখন একটা সারিবদ্ধ করে রাখা হয়। যখন রাখা হয় তখন পণ্যের ইউনিট কতগুলো এবং কয় টাকা রেট, কত তারিখ, এরকম সামান্য তথ্য লিখে রাখা হয়। যখন পণ্যটা বিক্রয় করা হবে, অর্থাৎ গোডাউন থেকে যখন পণ্যটা বিক্রয় করা হবে, তখন কোন পণ্যটা আগে বিক্রয় করা হবে। যদি নিয়ম থাকে ফিফো, ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট,
অর্থাৎ যে পণ্যটা গোডাউনে আগে প্রবেশ করছে সেই পণ্যটা গোডাউন থেকে আগে বের হবে। অর্থাৎ এই কথাটা আপনারা ভালো করে মাথায় রাখতে পারলে এই অঙ্কটা করা বেশ ইজি। তো আমরা সলিউশনে যাচ্ছি, আপনারা সলিউশনটা দেখুন। তো প্রথমে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম এন্ড ট্যাক্স পেয়েবল আন্ডার ফিফো মেথড। তো আমরা এটা লিখলাম, লেখার পরে এখানে গড়টা হচ্ছে ডেট, পার্টিকুলার্স, রিসিপ্ট। রিসিপ্টের ভিতরে 3টা কলাম আছে, ইউনিট রেট টাকা, তারপরে হচ্ছে সেলস, সেলসের আবার 3টা কলাম, ইউনিট রেট টাকা, ব্যালেন্স, ব্যালেন্সের 3টা কলাম, ইউনিট রেট টাকা। তাহলে আমরা খেয়াল করব এই অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমে ডেটের গড় করব, তারপরে পার্টিকুলার্স এর গড় করব, তারপরে আমরা রিসিপ্ট, সেলস, ব্যালেন্স। আমি এখানে রিসিপ্ট শব্দটার মাধ্যমে পারচেজ শব্দটাকে বোঝাচ্ছি। আপনারা আবারও খেয়াল করেন, অনেক সময় বিভিন্ন বইতে রিসিপ্ট না লিখে পারচেজও লেখা থাকতে পারে, তো আমরা রিসিপ্টের জায়গায় পারচেজও বসাইতে পারি। তো রিসিপ্ট হচ্ছে পারচেজ, তারপরে হচ্ছে সেলস, তারপরে হচ্ছে ব্যালেন্স। এই রিসিপ্ট, সেলস, ব্যালেন্স এই 3টা ঘরেরই 3টা করে কলাম হবে, যা হচ্ছে ইউনিট রেট টাকা। তাহলে আমাদের মোট কলাম সংখ্যা কত হচ্ছে? আমাদের 3টা কলামে হচ্ছে 9টা, পার্টিকুলার্স এর জন্য একটা, ডেটের জন্য একটা, মোট 11 কলামের একটা ছক আঁকানো হচ্ছে আমাদের ফিফো মেথডের ক্ষেত্রে। আমরা সর্বপ্রথম প্রশ্নের লাইনটা পড়ি, জানুয়ারি মাসে আমরা পারচেজ করেছি 500 ইউনিট 10 টাকা রেটে। আমরা লিখলাম ডেটে জানুয়ারি মাস, পার্টিকুলার্সে লিখলাম পারচেজ। পারচেজ লিখে আমি বলেছিলাম যে যার কাজটা করা হবে সেখানে যাব। তো আমরা এখানে পারচেজ করছি 500 ইউনিট, রেট ছিল 10 টাকা। তাহলে 500-র সাথে 10 টাকা গুণ করে, অর্থাৎ ইউনিট আর রেট গুণ করে আমরা ওই টাকাটা টাকার ঘরে বসাবো। তাহলে 500 ইউনিট 10 টাকা করে গুণ করে আমরা পাইলাম 5000 টাকা। এবার যে বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে আমরা এই যতগুলো পণ্য ক্রয় করব সবগুলো পণ্যই প্রথমে পারচেজের ঘরে অন্তর্ভুক্ত করব, অতঃপর এটা আমাদের ব্যালেন্সের ঘরে চলে যাবে। এখানে ব্যালেন্সটা হচ্ছে গোডাউন, অর্থাৎ যত পণ্য আমরা রিসিভ বা পারচেজ করব তা এখানে অন্তর্ভুক্ত করব, রেকর্ড করব। রেকর্ড করার পরে আমরা দ্বিতীয়বার রেকর্ড করব ব্যালেন্সের ঘরে গিয়ে। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আমরা ব্যালেন্সে গেলাম, এখানে আমরা লিখলাম ইউনিট 500, রেট 10 টাকা, দুটা গুণ করে আমরা টাকা লিখলাম 5000। আশা করি আপনারা এই লাইনটা বুঝতে পারছেন। এরপর প্রশ্নে আছে ফেব্রুয়ারি মাস পারচেজ 350 ইউনিট 3 টাকা দরে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা নিচে গেলাম, একইভাবে ডেটে লিখলাম ফেব্রুয়ারি, পার্টিকুলার্সে লিখলাম পারচেজ, ইউনিটে লিখলাম 350, রেট ছিল 3 টাকা করে। 350 ইউনিটকে 3 টাকার দরে গুণ করে আমরা পাচ্ছি 1050 টাকা। এবার আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন, যখন এই পারচেজটা আমরা ব্যালেন্সে অন্তর্ভুক্ত করব বা রেকর্ড করব, তখন খেয়াল করবেন আগে যদি কোনো পণ্যের তথ্য, পারচেজের তথ্য ব্যালেন্সের ঘরে থাকে, তাহলে একটা তারিখ থেকে যখন বা একটা মাস থেকে বা একটা লেনদেন থেকে যখন আমরা আরেকটা লেনদেনে যাব, তখন পূর্বের ওই লেনদেনের তথ্যগুলো আমরা আগে লিখবো ব্যালেন্সের ঘরে, তারপর নতুন যে নিউজ যে আমরা পারচেজ করলাম সেটা লিখবো। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের যখন আমরা জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে যাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় ট্রানজাকশন করতেছি, তখন আমরা দেখলাম আমাদের ব্যালেন্সের ঘরে এই ফেব্রুয়ারি মাসের পারচেজটাই নিউ ট্রানজাকশন, এর আগে আমাদের জানুয়ারি মাসে একটা ওল্ড ট্রানজাকশন রয়েছে। ওই ট্রানজাকশনের তথ্যটা আমরা ব্যালেন্সের ঘরে রেকর্ড করব প্রথমে। তাহলে এখানে আমাদের ফেব্রুয়ারি মাসে ব্যালেন্সের ঘরে দুটো লাইনের তথ্য রেকর্ড হচ্ছে। আমাদের প্রথম তথ্য ছিল 500 ইউনিট 10 টাকা করে 5000, আর ফেব্রুয়ারি মাসের ইউনিট হচ্ছে 350, রেট হচ্ছে 3 টাকা করে, গুণ করে পাচ্ছি 1050। এই দুটো তথ্য আমাদের ব্যালেন্সের ঘরে অন্তর্ভুক্ত হবে। আমি কথাটা আপনাদের আরেকবার ক্লিয়ার করছি, যখন আমরা ব্যালেন্সে অন্তর্ভুক্ত করব তখন খেয়াল রাখবো যদি আগের কোনো লেনদেনের তথ্য থাকে সেটা আগে লিখতে হবে, এরপর নতুন যে তথ্য আমরা রেকর্ড করলাম সেটা লিখতে হবে। আশা করি এটাও বুঝতে পারছেন। এবার আমরা মার্চ মাসে যাচ্ছি সেলস। সেলস হচ্ছে 750 ইউনিট 9 টাকার দরে। আমাদের এটা একটু ভালো করে খেয়াল করেন, 750 ইউনিট 9 টাকার দরে। তো সেলস করার সময় আমরা একইভাবে লিখলাম ডেট মার্চ মাস, পার্টিকুলার্সে লিখলাম সেলস। যেহেতু এটা সেলসের তথ্য তাই রিসিপ্টে কোনো কিছু রেকর্ড করব না, আমরা সেলসে চলে গেলাম। আমরা সেলসে যখন যাচ্ছি তখন যাওয়ার আগে দেখবো আমাদের ব্যালেন্সের ইতিহাস কিরকম ছিল,
অর্থাৎ ব্যালেন্সে আমাদের রেকর্ডের তথ্যটা ভালো করে চেক করে নিতে হবে। আমরা ব্যালেন্সে দেখলাম আমাদের প্রথমে আমাদের নিয়মটা হচ্ছে কোন পণ্যটা আমাদের আগে বিক্রয় হবে। আমাদের এখানে দুইটা পণ্য আছে, একটা জানুয়ারি মাসের, একটা ফেব্রুয়ারি মাসের। আমাদের নিয়ম হচ্ছে ফিফো মেথড, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে পণ্যটা গোডাউনে বা ব্যালেন্সে আগে অন্তর্ভুক্ত হয়েছে সেটা আগে বিক্রি হবে। আমাদের কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে 750, কিন্তু আমাদের ব্যালেন্সের করে আমি দেখলাম প্রথম যে লেনদেনটা রেকর্ড করা হয়েছে সেখানে 500 ইউনিট আছে, অর্থাৎ আমরা একবারে বা একসাথে 750 ইউনিট বিক্রি করতে পারতেছি না। আমাদের প্রথমে আছে 500 ইউনিট, আমাদের আমরা এই 500 ইউনিট বিক্রি করব আগে। তাহলে 500 ইউনিট 10 টাকা রেটে ছিল 5000 টাকা। আমি এক্ষেত্রে আপনাদের যে কথাটা আবার মনে করাচ্ছি সেটা হচ্ছে, আমি নিয়মেও বলেছিলাম যে সেলসের সময় যদি প্রশ্নে কোনো দর দেওয়া থাকে আমরা ওই দরটা কাউন্ট করব না। শুধু এখানে একটা কাজে মনে রাখবেন, সেটা হচ্ছে পণ্য ক্রয় করব গোডাউনে যাবে মানে ব্যালেন্সে যাবে, আর ওই গোডাউন থেকে বা ব্যালেন্স থেকে ওই পণ্যটা বিক্রি করার সময় আমরা যে রেটে পারচেস করছিলাম ওই রেটেই বিক্রয় করব। এখানে বিক্রয়ের কোনো রেট দেওয়া থাকলে তার কোনো কাজ থাকবে না। আপনারা এই কথাটা মাথায় রাখবেন যাতে বলে সেলসের রেটটা আমাদের এখানে চলে না আসে। তো আমাদের এখানে 500 ইউনিট ক্রয় করা ছিল 10 টাকা করে, আমরা কিন্তু 500 ইউনিট 10 টাকা রেটে বিক্রি করলাম 5000 টাকা। আমরা কিন্তু 9 টাকা দরে প্রশ্নের যেটা উল্লেখ ছিল সেটা রেকর্ড করিনি। এরপরে আমাদের বিক্রয় লাগবে আরো 250, কারণ আমাদের টার্গেট ছিল 750 ইউনিট বিক্রয়। তাহলে আমাদের প্রথম 500 ইউনিট এটা সম্পূর্ণ বিক্রি হয়ে গেল। আমাদের পরবর্তীতে ছিল 350 ইউনিট। এই 350 ইউনিট থেকে 250 ইউনিট বিক্রি করলাম, আমাদের একই দর 3 টাকা রেটে। তাহলে 250 ইউনিট 3 টাকার দরে হচ্ছে 750 টাকা। এখন আমাদের এই পরিমাণ বিক্রয় হয়ে যাওয়ার পরে আমাদের এখন ব্যালেন্স বা গোডাউনে আমাদের আর কি পণ্য থাকবে। এখন আমাদের ব্যালেন্সে আগে দুটা পণ্য তথ্য ছিল, দুটা থেকে একটা পণ্য সম্পূর্ণই বিক্রি হয়ে গেছে, আর দ্বিতীয় পণ্যটা 350 ইউনিট থেকে 250 ইউনিট বিক্রি হয়েছে। তাহলে আমাদের এখন অবশিষ্ট আছে 100 ইউনিট। আপনারা দেখতে পাচ্ছেন 100 ইউনিট 3 টাকার দরে 300 টাকা আমাদের ব্যালেন্সে অবশিষ্ট থেকে যাচ্ছে, এবং যেটা অবশিষ্ট থাকবে সেটা এখন ফার্স্টে অন্তর্ভুক্ত হবে। তাই আমরা প্রথমে 100 ইউনিট লিখলাম। এইভাবে আমরা ফিফো মেথডের কাজটা সম্পন্ন করব। তারপরে প্রশ্নে বলা আছে এপ্রিল মাস, পারচেজ 150 ইউনিট 6 টাকা দরে। আসুন আমরা নিচে অন্তর্ভুক্ত করি। আমরা ডেটে লিখলাম এপ্রিল মাস, পার্টিকুলারসে পারচেজ, আর যেহেতু এটা আমাদের পারচেজের তথ্য তাই আমরা রিসিপ্টে লিখলাম। তো ইউনিট লিখলাম 150, 6 টাকার দরে গুণ করলে হচ্ছে 900 টাকা। বরাবরের মতো এই পারচেজের এই তথ্যটা আমরা ব্যালেন্সে অন্তর্ভুক্ত করব। তো যখন ব্যালেন্সে অন্তর্ভুক্ত করব তখন খেয়াল করব যে এটাই তথ্য না এর আগে তথ্য ছিল। ব্যালেন্সে এর আগে আমাদের পূর্বে একটা তথ্য ছিল 100 ইউনিট 3 টাকা ধরে 300 টাকা, এটা আগে আমরা অন্তর্ভুক্ত করব। এরপর নতুন যে ট্রানজাকশনটা করলাম সেটি আমরা রেকর্ড করব। আমরা অন্তর্ভুক্ত করলাম 150 ইউনিট 6 টাকা ধরে 900 টাকা। আমি একটু বোল্ড করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দুটা তথ্য আমরা অন্তর্ভুক্ত পাচ্ছি। এরপরে মে মাসে বলছে প্রশ্নে সেলস 200 ইউনিট 9 টাকা দরে। তো আপনাদের এখানে দেখবেন যে সেলস এর সাথে আবারও দর দেওয়া আছে। তো এই দর নিয়ে আমরা কনফিউজ হব না। আমরা খেয়াল করব যে আমাদের ফিফো মেথডের ক্ষেত্রে আমাদের পণ্যটা যে ইউনিট দরে ব্যালেন্সে ঢুকবে আমরা সে দরে সেলস করব। আচ্ছা, তো এখন আমরা লিখলাম মে মাস সেলস পার্টিকুলারসে, যেহেতু এটা আমাদের সেলস এর তথ্য তাই রিসিপ্টে কোনো তথ্য রেকর্ড করব না। আমরা সেলসে যাচ্ছি, সেলসে যাওয়ার পূর্বে মানে সেলস করার পূর্বে আমরা দেখে নিব আমাদের ব্যালেন্সের কি অবস্থায় ছিল। ব্যালেন্সে আমাদের দুটো পণ্যের তথ্য ছিল, একটা 100 ইউনিট, একটা 150 ইউনিট। কিন্তু প্রশ্ন আমার বলছে 200 ইউনিট বিক্রি করব, কিন্তু আমার ফার্স্টে 200 ইউনিট না থাকায় আমরা প্রথমে আগে 100 ইউনিট বিক্রি করে নিচ্ছি। তাহলে 100 ইউনিট 3 টাকা দরে 300 টাকা, এটা আমরা আগে বিক্রি করে নিলাম। এরপরে আমাদের 150 ইউনিট থেকে যাচ্ছে, এই 150 ইউনিট থেকে আমাদের আরো 100 ইউনিট বিক্রি করতে হবে, কারণ প্রশ্নের টোটাল সেল ছিল 200 ইউনিট। তাহলে আমরা 150 ইউনিট থেকে আরো 100 ইউনিট বিক্রি করলাম 6 টাকা দরে, তাহলে হচ্ছে 600 টাকা। আর আমার অবশিষ্ট যে পরিমাণ বিক্রি হয় নাই অবিকৃত থাকলো সেটা ব্যালেন্সে বসে যাচ্ছে। তাহলে 150 ইউনিট থেকে আমাদের ব্যালেন্সে বসে যাচ্ছে 50 ইউনিট 6 টাকা দরে 300 টাকা।
এই হচ্ছে আমাদের ফিফো মেথডের একটা স্ট্রাকচার। এরপর প্রশ্নে বলছে আমাদের এই প্রশ্ন থেকে যে ট্যাক্সেবল ইনকাম এন্ড ট্যাক্স পেয়েবল, অর্থাৎ আমাদের এই প্রশ্ন থেকে ট্যাক্সেবল ইনকাম বের করতে হবে এবং আমরা কত টাকা ট্যাক্স দেব তা বের করতে হবে। আপনারা প্রশ্নটা আরেকবার খেয়াল করুন। প্রশ্নে বলছে ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করো এবং ট্যাক্স পেয়েবল নির্ণয় করো। তো এখন আমরা প্রশ্নের ফিফো মেথডের স্ট্রাকচার শেষ করলাম। শেষ করার পরে আপনারা ছকের নিচে গিয়ে এই কাজটা করে ফেলবেন। সেটা কিভাবে করবেন? প্রথমে আপনারা সেলস এর তথ্যটা নেবেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আপনাদের সেলস এর কলামে আমরা মোট এ পর্যন্ত কতগুলো ইউনিট সেলস করছি। আমি বোল্ড করে দেখাচ্ছি। 500 ইউনিট, 250, 100 ইউনিট, 100, অর্থাৎ সবগুলো যোগ করলে হয় 950 ইউনিট। তো আমরা সেলস এ লিখলাম 950 ইউনিট। এবার যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে প্রশ্নে সেলস এর যে রেটটা দেওয়া ছিল আমরা সেই রেটটা দিয়ে গুণ করব। প্রশ্নে সেলস এর রেট দেওয়া ছিল 9 টাকা দরে, তার মানে 9 টাকা দিয়ে গুণ করে পেয়ে গেলাম 8850 টাকা। আমি দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। আমি লাইনটা আরেকবার বলছি। আমরা এ যাবৎকালে যতগুলো পণ্য আমরা ওই ফিফো মেথডের স্ট্রাকচারে আমরা সেলস করছি ইউনিট, এই সকল সেলস এর ইউনিট গুলো আমরা এখানে যোগ করে দেখালাম 950 ইউনিট। আর প্রশ্নে সেলস এর যে রেট দেওয়া ছিল সেই রেট দিয়ে গুণ করে আমরা সেলসটা বের করলাম 8850 টাকা। এই সেলস এর টাকা থেকে আমরা বিয়োগ করব কস্ট অফ গুডস সোল্ড। আমরা কস্ট অফ গুডস সোল্ড এর এই 6650 টাকা কোথায় পাবো? কস্ট অফ গুডস সোল্ড এর এই টাকাটা পাবো সেলস এর যে টাকার গড়টা আছে, অর্থাৎ আমরা 950টা ইউনিট যত টাকায় বিক্রি করেছি। আমি বোল্ড করে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে মনোযোগ দেন। প্রথমে ছিল 5000 টাকা, তারপরে 750 টাকা বিক্রি করেছি, তারপরে 300, তারপরে 600। এই চারটা সেলস যোগ করলে হয় 6650 টাকা। আমি ওই সেলস এর টাকার ঘর থেকে কস্ট অফ গুডস সোল্ড এর এই টাকাটা বের করে আনবো। এইবার আপনারা সেলস এর টাকা থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করলে যে টাকাটা পাচ্ছি 2200 টাকা, এই টাকার নাম হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। আমরা প্রশ্নের প্রথম অ্যানসারটা পেয়ে গেলাম। আমি আবারও খেয়াল করাচ্ছি, শুধু আমরা প্রশ্নে ফিফো মেথডের এই স্ট্রাকচারের এই বক্সটা বা ছকটা করে দিয়ে আসলে আমরা কোনো মার্ক পাবো না, কারণ প্রশ্নে আমাকে জিজ্ঞেস করেছে ট্যাক্সেবল ইনকাম বের করো। তো ট্যাক্সেবল ইনকাম বের করতে হলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করতে হবে। তো সেলসটা কিভাবে পাবো? সেলসটা প্রশ্নে কতগুলো ইউনিট সেলস করলাম এবং কয় টাকা দরে সেলস করলাম যেটা প্রশ্নে উল্লেখ ছিল তা গুণ করে আমরা সেলসটা বের করব। এরপর সেলস এর কলাম থেকে আমরা যে পরিমাণ টাকা বিক্রয় করেছি সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, তা যোগ করে আমরা পেয়ে গেলাম 6650। এবার সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করে যা পাচ্ছি তার নাম হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। এবার হচ্ছে এই ট্যাক্সেবল ইনকামের উপর 40% আমরা ধার্য করব। যদি প্রশ্নে আমাদের ট্যাক্সের কোনো পার্সেন্ট দেওয়া না থাকে, অর্থাৎ কত পরিমাণ ট্যাক্সের পার্সেন্ট ধার্য হবে, কি পরিমাণ ট্যাক্স ধার্য হবে, তা যদি প্রশ্নে পার্সেন্ট সরাসরি বলা না থাকে, তাহলে ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী আমরা 40% ধার্য করব। তাহলে আমি এই যে আমাদের ট্যাক্সেবল ইনকাম ছিল 2200 টাকা, এই 2200 টাকার উপর 40% ট্যাক্স ধার্য করে পাচ্ছি 880 টাকা। আমরা দ্বিতীয় অ্যানসারটি পেয়ে যাচ্ছি, ট্যাক্সেবল পেবল হচ্ছে 880। আমি আপনাদের আরেকবার বলছি, প্রথমে আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করে ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করব। ট্যাক্সেবল ইনকামের উপর আমরা 40% ধরবো যদি প্রশ্নে বলা না থাকে, আর যদি প্রশ্নে ট্যাক্সেবল আমাদের পার্সেন্ট বলা থাকে সেটাই ধরবো। আর যদি বলা না থাকে তাহলে 40% নিয়ম অনুযায়ী ধার্য করে আমরা যে টাকা পাবো সেটা হচ্ছে ট্যাক্স পেয়েবল। এই হচ্ছে আমাদের ফিফো মেথডের স্ট্রাকচার। আপনারা বাসায় ভালো করে রিভিশন দিবেন এবং ভালোভাবে অঙ্কটি সম্পন্ন করবেন। এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ক্লাস আপনারা করার জন্য ক্লাসগুলো অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।